একটি ভুল সারা জীবনের কান্না। সদ্য বিবাহিত এক নবদম্পতি তাদের বিয়ের প্রথম রাতের স্মৃতি ধরে রাখতে বাসর রাতের গোপন ভিডিও ধারণ করে রাখে, কিন্তু হঠাৎ করে একদিন তাদের সেই গোপন ভিডিওটি চুরি হয়ে যায়। তারা যখন এই বিষয়টি জানতে পারে তখন তাদের পুরো দুনিয়া অন্ধকার হয়ে যায়। এরপরই তারা সেই ভিডিওটি উদ্ধার করতে মরিয়া হয়ে ওঠে। অন্যদিকে সেই চোর তাদের কাছ থেকে সেই ভিডিওর বিনিময়ে 2 লক্ষ টাকা দাবি করে, না হলে তাদেরকে হুমকি দেয় এই ভিডিওটি ভাইরাল করে দিবে। এখন তারা কি পারবে সেই ভিডিওটি উদ্ধার করতে, নাকি তাদের পুরো ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়বে আর তাদের সমস্ত মান-ইজ্জত শেষ হয়ে যাবে? সেটাই দেখতে চলেছি আজকের পুরো গল্পে। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। তো মুভিটা শুরু হয় 1997 সালে, যেখানে আমরা দেখতে পাই আমাদের সিনেমার হিরো ভিকি মেহেদি লাগানোর কাজ করে, আর সে বিদ্যা নামের একটি সুন্দরী মেয়ের সাথে প্রেম করে। কিন্তু বিদ্যার মা বাবা বিদ্যাকে অন্য এক জায়গায় বিয়ে ঠিক করে ফেলেছে, যার ফলে বিদ্যা আর ভিকি মিলে নাটক করে সেই বিয়েটা ভেঙে দেয়। তারপর তারা প্ল্যান করে তাদের দুজনের সাথে বিয়ে ঠিক করে ফেলে। ভিকির বাবা অনেকটা কিপটে ছিল, এজন্য সে তার টাকা বাঁচাতে ভিকিদেরকে একটা গণবিবাহের অনুষ্ঠানে নিয়ে গিয়ে বিয়ে দেয়। আর এই গণবিবাহের আয়োজন করেছিল সার্জন নামের এক ধনী ব্যক্তি। সে বিবাহিত নতুন কাপেলদের জন্য হানিমুনের ব্যবস্থাও করে দেয়, যার ফলে নতুন কাপড়রা সার্জনের ঠিক করা জায়গায় গিয়ে নির্ধারিত ঠিক করা হোটেলে উঠে তাদের ফুলসজ্জা করতে থাকে। সেখানে তারা সবাই মন খুলে রোমান্স করতে থাকে। এরপর ভিকির বাবা মা চায় ভিকিরা হানিমুনে বৈষ্ণবী দেবীর মন্দিরে ঘুরতে যাক, কিন্তু ভিকির ছিল গোয়া যাবার প্ল্যান, যার জন্য ভিকি এবং বিদ্যা বৈষ্ণবী দেবীর মন্দিরে যাবার কথা বলে গোয়াতে চলে যায়। এরপর সারাদিন তারা সেখানে অনেক ঘোরাঘুরি এবং মজা করে। রাত হলে ভিকি আর বিদ্যা তাদের হোটেলে গিয়ে রোমান্স করার জন্য রেডি হয়, কিন্তু তখনই ভিকি বিদ্যাকে বলে, চলো আজকে আমরা আমাদের বাসর রাতের ভিডিও করে রাখি, যাতে আমাদের কখনো ঝগড়া হলে সেটা দেখে আমরা আমাদের দুজনের ভুল বুঝতে পেরে আবারও সবকিছু ভুলে গিয়ে ভালোবাসতে পারি। এটা শুনে বিদ্যা অনেক রেগে যায়। সে বলে, এগুলো করতে আমি একদমই প্রস্তুত নই। কিন্তু কিছু সময় পর বিদ্যার কাছেও মনে হয় প্রথম রাতের স্মৃতি হিসাবে ভিডিও করে রাখা খারাপ কিছু নয়, যার ফলে সেই ভিডিও বানানোর জন্য রাজি হয়ে যায়। এরপর তারা দুজন সারা রাত ফুল মাস্তি করে সেটার ভিডিও রেকর্ড করে। তারা তাদের হানিমুন শেষে আবারও বাড়িতে চলে আসে। কিছুদিন পর ভিকির বোন চন্দা তাদের বাড়িতে আসে। সে একজন মডার্ন মেয়ে। সে এখানে এসে মডার্ন ভাবে চলাচল করে, আর সে 2 দিন পর পর তার প্রেমিক বদল করে। আবার এদিকে ভিকিদের বাড়ির কাজের মহিলার নামও চন্দা ছিল, যার জন্য ভিকির বোন চন্দা আর কাজের মহিলা চন্দার নামের জন্য তারা অধিকাংশ সময় কনফিউজ হয়ে থাকতো। এরপর আমরা পরদেশী নামের একজন ফটোগ্রাফারকে দেখতে পাই। সে চন্দাকে খুবই পছন্দ করত, যার ফলে সেদিন রাতে সে চন্দাকে তার ভালোবাসার কথা বলে, কিন্তু চন্দা তাকে থাপ্পড় মেরে রিজেক্ট করে দেয়। তখন পরদেশী রেগে গিয়ে বলে, আমি এর বদলা নিব দেখো। আবার আমরা অন্যদিকে দেখতে পাই ভিকি আর বিদ্যার রোমান্স করার ইচ্ছে জাগে, যার জন্য তারা তাদের সেই হানিমুনের ভিডিও চালিয়ে দেখে আবারও রোমান্স করতে শুরু করে, কিন্তু তাদের ভিডিওর শব্দ বাহিরে শোনা যাচ্ছিল। এর জন্য ভিকির বাবা ঘরে এসে বলে, কি হয়েছে রে ভিকি, অদ্ভুত শব্দ কোথা থেকে আসছে? আচমকা ভিকি তার বাবাকে দেখে সিডির ভেতরে ক্যাসেট বন্ধ করে দিয়ে বলে, বাবা কিচ্ছু হয়নি, তুমি ঘুমাও। তখন তাদের রোমান্স করার মুড নষ্ট হয়ে যায়, যার ফলে ভিকি আর বিদ্যা সেদিন রাতে রোমান্স না করে এভাবেই শুয়ে পড়ে, আর তাদের গোপন ভিডিও সহ ক্যাসেট ওই সিডি প্লেয়ারের ভেতরেই থেকে যায়। পরের দিন সকালে যখন ভিকি ঘুম থেকে ওঠে, তখন তার বাবা জানতে পারে তাদের বাড়ি চুরি হয়ে গিয়েছে। তাদের রুমের সিডি সহ আরো অনেক কিছু চুরি হয়ে গিয়েছে। এটা শুনে ভিকি অনেক শকড হয়ে যায়, কারণ ওই সিডির ভেতরে তার আর বিদ্যার খারাপ ভিডিওর ক্যাসেট ছিল, যেটা কারো হাতে পড়লে তাদের সর্বনাশ হয়ে যাবে, মানে তাদের পুরো মান-ইজ্জত চলে যাবে, তারা সমাজে মুখ দেখাতে পারবে না। যার ফলে ভিকি ভয়ে কাউকে কিছুই বলে না। সে একাই ওই ক্যাসেটটাকে খুঁজতে থাকে। তখনই তাদের বাড়িতে ইনভেস্টিগেশন করার জন্য পুলিশ অফিসার আসে, আর এখানে যে আমরা অফিসার দেখতে পাই তার নাম হচ্ছে লাড্ডু। সে এখনো সিঙ্গেল। লাড্ডু ভিকির বাড়িতে এসে চন্দাকে দেখে একদম ক্র্যাশ খেয়ে পাগল হয়ে যায়, এবং সে সারাক্ষণ তার পিছনে পড়ে থাকে, যার ফলে তখন সে চন্দাকে পটানোর অনেক চেষ্টা করতে থাকে। আবার অন্যদিকে ভিকি সিডির মার্কেটে গিয়ে নতুন আসা সব অশ্লীল ভিডিওর ক্যাসেট কিনে সাইবার ক্যাফেতে গিয়ে সেটা চেক করতে থাকে যে তাদের কোনো ভিডিও আসছে কিনা, কিন্তু সেখানে তাদের কোনো ভিডিও থাকে না। ফলে ভিকি একটু নিশ্চিন্ত হয়। এরপর ভিকি সেখানে থাকা একজনের কাছে জানতে পারে চোরাই সমস্ত মালামাল চোরবাজারে বিক্রি হয়। তখন ভিকি সেখান থেকে চোরবাজারে চলে আসে।
সেখানে তার সাথে পুলিশের ড্রেস পরা বাদশার সাথে দেখা হয়। আসলে বন্ধুরা, এই বাদশাই হলো সেই চোর। ভিকিরা যখন ঘুমিয়েছিল তখন সে ভিকিদের রুমে ঢুকে গিয়ে তাদের সেই গোপন ভিডিওর সিডি চুরি করে নিয়ে গেছিল। বাদশা ভিকিকে চিনলেও ভিকি জানতো না এই বাদশাই চোর। তখন ভিকি বাদশাকে পুলিশ ভেবে তার সাথে সাধারণভাবে কথাবার্তা বলে সেখান থেকে চলে যায়। ভিকি বাড়িতে গেলে বিদ্যা বলে, চলো আমরা আমাদের এই ভিডিও দেখে আবারও রোমান্স করতে শুরু করি। কিন্তু ভিকি তো জানে ওই ভিডিওর ক্যাসেট তার কাছে নেই। এজন্য সে বিদ্যাকে বলে, আমার মুড হচ্ছে না, তাই আজকে সব করতে পারবো না। এটা বলে ভিকি ঘুমিয়ে পড়ে। এদিকে বিদ্যা এটা শুনতে পেরে তার কাছে মনে হয় ভিকির তার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। সে হয়তোবা অন্য কোনো মেয়েদেরকে পছন্দ করে, যার জন্য ভিকি তাকে এখন ইগনোর করে। পরের দিন ভিকি ওই সিডিটা খুঁজতে আবারও বের হয়। ভিকি সিডিটা খুঁজতে খুঁজতে সে ওই লোকটার কাছে পৌঁছে যায় বাদশা যার কাছে এই সিডিটা বিক্রি করেছিল। আর তার থেকে জানতে পারে সেদিন ভিকি চোরবাজারে যে পুলিশের ড্রেস পরা লোকটার সাথে কথা বলছিল সেই লোকটাই হচ্ছে আসল চোর। আর সেই ভিকির বাড়িতে গিয়ে সবকিছু চুরি করেছে। তখন ভিকি বলে, বাদশাকে কোথায় পাওয়া যাবে? সেই লোকটা বলে, বাদশা একটি হোটেলে আয়াসি করে, সেখানে গেলেই সে তাকে হাতে নাতে ধরতে পারবে। তখন ভিকি একটা হোটেলে যায়, কিন্তু সেখানে বাদশার রুমে যাওয়ার পর ভিকি দেখতে পায় বাদশা অলরেডি মরে পড়ে আছে। আর তখনই হোটেলে চোর খুঁজতে লাড্ডু চলে আসে। আর সে রুমের বাহির থেকে বাদশাকে দরজা খুলতে বলে, কিন্তু ভেতরে তো বাদশা মরে পড়ে আছে। আর এদিকে ভিকিও তো ভেতরে একা। ভিকি কি করবে বুঝতে পারছিল না। ভিকি যদি দরজা খুলে দেয় তাহলে লাড্ডু তাকে বাদশার খুনি হিসেবে ধরে জেলে ভরে রাখবে। আর এর জন্য ভিকি জানলার পেছনে দিয়ে পালানোর চেষ্টা করতে থাকে। ভিকির ভাগ্য খারাপ ছিল, কারণ তখনই লাড্ডু দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পায় বাদশার নিথর দেহ পড়ে আছে। আর ভিকি ব্যালকনির জানলা দিয়ে পালানোর চেষ্টা করে। তখনই ভিকিকে হাতে নাতে ধরে ফেলে লাড্ডু, যার জন্য ভিকিকে গ্রেফতার করে হাজতে ভরে দেওয়া হয়। অন্যদিকে বাদশাকে হসপিটালে ভর্তি করতে দেখা যায়। সে এখনো মারা যায়নি, সে আসলে অনেক মার খেয়ে কোমায় চলে গিয়েছিল। ভিকিকে পুলিশ আটকে রেখে জেলের মধ্যে ভরে রেখেছে। এটা জেনে তাদের পুরো মহল্লার সবাই তাকে দেখার জন্য পুলিশ স্টেশনে চলে আসে। তখন তার স্ত্রী বিদ্যাও সেখানে চলে আসে আর ভিকির কাছে সমস্ত ঘটনা জানতে চায়। তখন ভিকি তাকে সবকিছুই বলে দেয়, আর তাদের সেই গোপন ভিডিওর সিডিটি যে চুরি হয়েছে সেটাও বলে দেয়। এটা শুনতে পেরে বিদ্যা স্তব্ধ হয়ে যায় আর ভিকির সাথে অনেক চিল্লাপাল্লা করে বলতে থাকে এটা কিভাবে হলো। তখন বিদ্যা এখান থেকে রাগ করে চলে যায়। সেদিন রাতে ভিকি জেল থেকে পালিয়ে বিদ্যার সাথে দেখা করে ক্ষমা চাইতে আসে। তখন বিদ্যা বলে, আমি তোমাকে কতবার নিষেধ করেছিলাম এই ভিডিও করতে, তারপর তুমি আমার অমতে এই ভিডিওটা করলে। এখন আমাদের এই পুরো গোপন ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়বে আর আমরা রাতারাতি ভাইরাল হয়ে যাব। এখন আর কিচ্ছু হবে না ভিকি, আমি একদমই শেষ, তাই তুমি এখান থেকে চলে যাও। এটা শুনতে পেয়ে ভিকির খুবই কষ্ট হয়, যার জন্য সে ট্রেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যায় সুইসাইড করার জন্য। সেই ট্রেনটি যখনই ভিকির উপর দিয়ে যাবে তখনই বিদ্যা এসে তাকে বাঁচিয়ে নেয়, কারণ হাজার হলেও বিদ্যা ভিকিকে ভালোবাসে। তখন সে ভিকিকে বলে, তুমি পাগলামি কেন করছো? সে বলে, ভিডিওটি যেহেতু আমাদের, তাহলে এই সমস্যা আমরা দুজন মিলেই ঠিক করব। আবার অন্যদিকে আমরা দেখতে পাই হসপিটালে বাদশার জ্ঞান ফিরে এসেছে, যার ফলে তারা জানতে পারে বাদশা এখনো মারা যায়নি। বাদশা বুলবুল নামের এক গুন্ডার কাছ থেকে টাকা ধার নিয়েছিল, যার জন্য বুলবুল তার সাঙ্গুপাঙ্গু নিয়ে বাদশার কাছে টাকা নেওয়ার জন্য চলে আসে। কিন্তু বাদশা টাকা দিতে না পারায় বুলবুলের লোকেরা বাদশাকে মেরে কোমায় পাঠিয়ে দেয়। যাবার আগে বুলবুল বাদশার ব্যাগ চেক করে, সেখানে একটা সিডি ক্যাসেট পেয়ে সে সেটাকে নিয়ে চলে যায়। আর এর মানে ভিকি আর বিদ্যার ভিডিওর ক্যাসেট এখন বুলবুলের কাছে। বুলবুল ওই ভিডিওটা দেখে নেয় আর তার চেলাদেরকে বলে, আমরা এই ভিডিওতে থাকা ছেলে মেয়েদেরকে ব্ল্যাকমেল করব, তাই তোমরা ওদের কাছে ফোন করে ওদের এই ভিডিওর ক্যাসেটের বিনিময়ে 2 লক্ষ টাকা চাও। তখন বুলবুলের চেলা ভিকিদের কাছে ফোন করে, কিন্তু ফোনটা রিসিভ করে ভিকির বাবা। তখন সে বলে, তোমার গোপন মুহূর্তের ভিডিওর ক্যাসেট এখন আমাদের কাছে, তাই আমাদেরকে 2 লক্ষ টাকা দিয়ে দিলে আমরা এটাকে দিয়ে দিব। এটা বলে সে ফোনটাকে কেটে দেয়। আমার আবার কোন গোপন মুহূর্তের ভিডিও বের হলো। একবার ভিকির বাবা তার বাড়ির কাজের মহিলা চন্দার উপরে পড়ে গিয়েছিল, তখন সে চন্দাকে জড়িয়ে ধরেছিল, যার ফলে এই মুহূর্তের ভিডিও করে কেউ নিশ্চয়ই এখন তাকে ব্ল্যাকমেল করছে। কিছু সময় পর বুলবুলের আর এক চালা ভিকির কাছে ফোন দেয়। এরপরে ফোন ধরে ভিকির বাবা, ভিকি এবং বিদ্যার বোন চন্দা। এবার তাদেরকেও সেই সেম কথা বলা হয়।
ভিকি এবং বিদ্যা সবকিছু বুঝে গেলেও চন্দা কিছুই বুঝতে পারে না। তো 2 লক্ষ টাকা যেহেতু ব্ল্যাকমেলকারীরা চেয়েছে, তো বিদ্যা এটা বুঝতে পেরে তাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করছিল। আর এই ঘটনা যাতে তাদের পরিবারের কেউ জানতে না পারে সেটা নিয়েও তারা কথা বলছিল। এই সবকিছু ভিকির বাবা পাশ থেকে শুনে ভাবে তার গোপন মুহূর্তের ভিডিও বের হয়েছে, এটা জেনেও তার ইজ্জত যাতে নষ্ট না হয় এর জন্য তার ছেলে কত কিছুই করে। আবার চন্দার কাছেও এত টাকা ছিল না, এজন্য সে তার প্রেমিক লাড্ডুর কাছে টাকা চায়। লাড্ডু এটা শুনতে পেরে এক পায়ে রাজি হয়ে যায় টাকা দেওয়ার জন্য। এরপর ভিকির বাবা তার বাড়িতে কাজের মহিলা চন্দার বেতন না দিয়ে তার বেতনের টাকা তার কাছেই রেখে দেয়। সেগুলো তখন সে একত্র করে গুনে দেখতে পায় সেখানে 2 লক্ষ টাকা আছে। তাই এই টাকাগুলো ভিকিকে দিয়ে বলে, বাবা ওই সিডিটা নিয়ে আয়। এটা দেখে ভিকি আর বিদ্যা ভেবে নেয় আমাদের বাবা কত ভালো, আমাদের ভিডিও বের হয়েছে সেটা জেনেও আমাদেরকে সাহায্য করলো। অন্যদিকে চন্দা লাড্ডুর কাছে যায় টাকার জন্য। তখন লাড্ডু বলে, কিসের জন্য তোমার এত টাকা লাগবে? এরপর বুলবুল ভিকি আর বিদ্যাকে টাকা নিয়ে একটা কবরস্থানে যেতে বলে। সেখানে গেলে হঠাৎ করে একটা পেতনি এসে পড়ে, যেটা দেখতে পেয়ে সবাই ভয় পেয়ে পালিয়ে যায়। তখনই সেখানে চন্দা আর লাড্ডু এসে পড়ে। তারাও সেই পেতনিকে দেখে ভয় পেতে থাকে। এক পর্যায়ে ভিকি তার ওই ক্যাসেটটি হাতে পেয়ে যায়। এরপর ভিকি আর বিদ্যা বাড়িতে এসে সিডিটিকে ওই ক্যাসেটে চালায়, কিন্তু সেখানে তারা যে ভিডিওটি বানিয়েছে সেটা তাদের ছিল না। এটা ছিল অন্য একজনের ভিডিও, যেটা কেউ লুকিয়ে গোপন ক্যামেরা দিয়ে বানিয়েছে। এটা দেখতে পেয়ে তারা একদমই থমকে যায়। এরপর বাদশা লাড্ডুর কাছে এসে বলে সে এক ভিনদেশীর গাড়ি চুরি করেছিল আর সেখানেই ওই সিডিটি পেয়েছে। সে ভেবেছিল এটা দিয়ে তাকে ব্ল্যাকমেল করে সেই টাকা নিয়ে তার ধার চুকিয়ে ফেলবে, কিন্তু তখনই বুলবুল এসে সব প্ল্যান ভেস্তে দিয়ে তাকে মেরে কোমায় পাঠিয়ে দেয় এবং সে ওই সিডিটাকে নিয়ে চলে যায়। সেটা শোনার পর সব সন্দেহ চলে যায় পরদেশির উপর। তখন সবাই মিলে পরদেশিকে ধরে, তাকে উত্তম মাধ্যম দেওয়ার পরে সে বলে গোপন ভিডিও আমি বানাইনি, সে সবার সামনে ভালো মানুষ। সে গরিব ছেলে মেয়েদেরকে গণহারে বিয়ের আয়োজন করে, বিবাহের পর তাদের হানিমুনের নাম করে অন্য এক জায়গায় পাঠায়। আমার দুলাভাই 4 জনকে আগে থেকে ভাড়া করে সেই হোটেলের প্রতি রুমে ক্যামেরা লাগিয়ে দেয় এবং তাদের রুমে গোপন সিসি ক্যামেরা লাগিয়ে সমস্ত ভিডিও ধারণ করে। এরপরে সে সেগুলো দুবাইয়ের শেখের কাছে বিক্রি করে। এটা জানার পর সবাই সার্জেনকে হাতে নাতে ধরার প্ল্যান করে। যথারীতি সার্জেন আবারও গণবিবাহের আয়োজন করে। সেখানে লাড্ডু দুবাইয়ের শেখ সেজে যায়। ভিকি এবং বিদ্যা সার্জেনের সেই প্ল্যানের মধ্যেই ছিল। এরপর সেই গণবিবাহের আয়োজন শুরু হয়ে যায় এবং তাদেরকে হানিমুন করার জন্য হোটেলে পাঠিয়ে দেওয়া হয়, যাতে করে সে তাদের গোপন ভিডিও বানাতে পারে। কিন্তু তখনই সার্জেন দেখতে পায় তার মেয়ে ওই গণবিবাহে। এটা দেখতে পেয়ে তার মাথায় নষ্ট হয়ে যায়, কারণ তার মেয়ের ভিডিও বের হয়ে যাবে। কিন্তু সে তাকে না পারছিল কিছু বলতে এবং না পারছিল কিছু করতে। তার মেয়েকে সে রুমে যাওয়া থেকে আটকাতে পারছিল না, কারণ এটা করলে তার সমস্ত অপকর্মের কথা সবার সামনে বের হয়ে যাবে। এরপর সবার মতো তার মেয়ে হোটেলের রুমে যায়। সবার মতো করে তার মেয়ের ভিডিও রেকর্ড হচ্ছিল, কিন্তু লাড্ডু হার্ড ড্রাইভ নিয়ে বাহিরে এসে সবার সামনে হার্ড ড্রাইভটা ভিকির কাছে দিয়ে দেয়। তখন ভিকি এটা সিডিতে চালাতে যায়, কিন্তু সার্জন না করতে থাকে, যাতে করে সেখানে উপস্থিত সবার মনের মধ্যে কৌতূহল জাগতে থাকে এই হার্ড ড্রাইভে কি আছে, যার ফলে সবাই ওই ভিডিওটি চালু করতে বলে। ভিকি সেই ভিডিওটি চালু করলে সার্জেনের মেয়ের ভিডিও সামনে চলে আসে। এটা দেখে সার্জন মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলে, কিন্তু তখন সার্জনের মেয়ে গোপন ক্যামেরার সামনে এসে বলতে থাকে, ভয় পেও না বাবা, আপনার মেয়ে এই বিপদের হাত থেকে বেঁচে গিয়েছে। তখন সেখানে থাকা বিদ্যা এবং বাকি যাদের এখানে বিয়ে হয়েছিল, তখন তারা বলতে থাকে আমরাও তো কারো না কারো মেয়ে। তখন বিদ্যা সার্জেনকে একটা থাপ্পড় মেরে বলে, তোমার ঘরের ইজ্জত হলো ইজ্জত আর আমাদের ঘরের ইজ্জত হলো ব্যবসা, তাই না? এসব দেখে সেই অপরাধী সার্জেনের মা বলে, তোমার মেয়েদের ইজ্জতের ভিডিও বানিয়ে টাকা কামানোর শখ, তাই না? নে আমার ভিডিও বানিয়ে টাকা ইনকাম কর। তখন সেখানে থাকা বাকি সব মেয়েরা এবং সার্জেনের মেয়ে তার বুকের ওড়না সরিয়ে বলে, নাও বাবা আমার ভিডিও বানাও। এসব দেখতে পেয়ে সার্জন কান্না করতে থাকে এবং সবার কাছে ক্ষমা চায়। তখন ভিকি সার্জনকে বলে, আমাদের মতো মধ্যবিত্ত মানুষের কাছে নিজেদের ইজ্জতটা সব থেকে বড় সম্পদ, কিন্তু সেটা নষ্ট করে তোমাদের মতো অমানুষ। বিদ্যা বলে, আমরা আমাদের জীবনের ছোট ছোট খুশির জন্য 2-1টা সিদ্ধান্ত নিই, কিন্তু সেটা আমাদের জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায়।
যার ফলে কখনো কখনো প্রেমিক, কখনো স্বামী, কখনো কিংবা বয়ফ্রেন্ড ব্ল্যাকমেল করে। সবাই তার ইজ্জত বাঁচাতে সব চুপ করে সহ্য করে নেয়। অনেকে তো আছে আবার আত্মহত্যাও করে নেয়। তখন সার্জন তার মনে মনে জঘন্য কাজের জন্য অনুতপ্ত হতে থাকে, কিন্তু সে যে অপরাধ করেছে তার শাস্তি তো তাকে পেতেই হবে। যার ফলে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। আর চন্দাও বুঝতে পারে লাড্ডু আসলে মানুষ হিসাবে খারাপ না, এজন্য সে লাড্ডুর ভালোবাসা গ্রহণ করে। এরপর কিছুদিন কেটে যায়, কিন্তু এখনো ভিকি এবং বিদ্যার হানিমুনে তাদের রেকর্ড করা সেই ভিডিওর ক্যাসেট খুঁজে পায় না। আসলে বন্ধুরা, বাদশা যেদিন রাতে ভিকির রুম থেকে সিডি চুরি করেছিল, সেদিন সিডি নেওয়ার সময় ক্যাসেট খুলে ভিকির খাটের নিচে পড়ে গিয়েছিল, যেটা আজকে ভিকির বাড়িতে ছোট্ট বাচ্চাটা পেয়েছিল। সে ওই সিডি ক্যাসেটটা নিয়ে ভাঙতে থাকে, যেটা বিদ্যা এবং ভিকি দেখে দৌড়ে তাকে ধরার চেষ্টা করতে থাকে। কিন্তু সেই ছেলেটা সেটাকে ছুঁড়ে ফেলে দিলে সেটা একটা ট্রাকের উপর গিয়ে পড়ে, যেখানে মা দুর্গার একটা প্রতিমা ছিল। আর সেই ট্রাকটা ছিল ভিকির বাড়ির কাজের মহিলা চন্দা, যে তার সবকিছু ঘুষিয়ে গাছিয়ে বাড়িতে চলে যাচ্ছিল। তখন বিদ্যা এবং ভিকি সিডি ক্যাসেটটা নেওয়ার জন্য দৌড় দেয়, কিন্তু তারা ট্রাকটা ধরার আগেই ট্রাকটা সেখান থেকে চলে যায়। আর এই দৃশ্যটার মাধ্যমে গল্পটা এখানেই শেষ হয়ে যায়।